এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়ে, ওনার নাম রবিউল বিন আব্দুর রব। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাপু ইউনিয়নের কুশতি গ্রামে। এই তো অল্প কিছুদিন আগেই ওনার এক সহকর্মী, যার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল মুন্সি, যার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়নে। তো ওনার ঘটনা, ওনার পঞ্চম চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে যাচ্ছি। তো ওনার বাবা চাচারা 6 ভাই, অর্থাৎ এই যে ফয়সাল মুন্সি ভাইয়ের বাবা চাচারা 6 ভাই, এর মধ্যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। ও ওনার একটি ঘটনা আগে আমরা শেয়ার করেছি। তো আজকে যে চাচার ঘটনা বলবো, উনি বাড়িতে কৃষিকাজ করেন। কৃষিকাজ করে যা আয় হয় তা দিয়ে ওনার পরিবার চলে। ঘটনাটি ওনার সাথে ঘটেছে 2004 কি 5 সালের দিকে। ওনাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ওনাদের সাপ্তাহিক একটা হাট বসে, যেখান থেকে ওনারা বাজার সদাই করেন। সপ্তাহে 2 দিন এই হাটটা বসে, কিন্তু এমনিতে স্বাভাবিকভাবেই সবকিছু পাওয়া যায় আর কি, প্রতিদিনই ওই বাজারে। তো প্রত্যেক সপ্তাহের মতোই একদিন ওনার চাচা কৃষিকাজ শেষ করে বাজারে যাওয়ার জন্য বিকেলবেলা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তাটার কিছুটা বর্ণনা দিয়ে রাখি ঘটনাটা বোঝার জন্য। ওনাদের বাড়ির সামনে দিয়ে মেইন রোড চলে গেছে, যেটা দিয়ে সোজা 3 কিলোমিটার দূরেই রাস্তার পাশে বাজারটা অবস্থিত। ওনাদের বাড়ি থেকে পুকুর, ডোবা, বিল এইগুলো কিন্তু একটু রওনা দিলেই দেখা যায় আর কি। বাড়ি থেকে বের হয়ে মেইন রোড দিয়ে সামনে কিছুক্ষণ আগানোর পর একটি পুকুর আর 2টি তাল গাছ পড়ে। সেখান থেকে আরও সামনে গেলে রাস্তার এক পাশে একটি বড় জঙ্গল পড়ে এবং রাস্তার অন্য পাশে একটি কবরস্থান। কবরস্থান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই একটি পুকুর পড়ে, মাঝারি আকারের আর কি। সেখান থেকে হেঁটে আরেকটু সামনে গেলে একটি ব্রিজ পড়ে। ব্রিজ পার হয়ে কিছুটা সামনে আগানোর পরেই বাজার অবস্থিত। এই ব্রিজটা হওয়ার আগে বর্ষাকালে সেখানে একটা সাঁকো থাকতো, আর শীতের সময় তো ওখানে পানি থাকতো না, শুকনাই থাকতো। তো এটাই হলো মোটামুটি ওই জায়গার বিবরণ। এখন ঘটনায় আসে। তো সেদিন এই রবিউল ভাইয়ের চাচা বাজারে যাবার পর মাছ, তরি তরকারি সব নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করে পরিচিত অনেকের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ওনাদের গ্রামের বেশিরভাগ লোক কিন্তু হেঁটেই বাজারে আসা যাওয়া করে। ওই সময় অনেকের সাইকেল থাকলেও চাচা কিন্তু হেঁটেই আসা যাওয়া করতেন। তো চাচা যখন বাজার থেকে রওনা দিয়েছেন তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাইরে হালকা আলো থাকলেও অন্ধকার খুব দ্রুতই যেন সেই আলোকে অদৃশ্য করে দিচ্ছে। চাচা বাজার থেকে একাই আসছিলেন। চাচা যখন ব্রিজ পার হয়ে সেই কবরস্থানের পাশে আসলেন, তখন এক লোক চাচাকে পেছন থেকে তার নাম ধরে ডেকে ওঠে, কিরে বাজার থেকে ফিরলি নাকি? একদম স্বাভাবিকভাবে ডাক দিয়েছে। চাচা তখন ভাবে হয়তো বা এলাকার কোনো মানুষ হবে। তখন এমন আলো ছিল যে মানুষের আকৃতিটা বোঝা গেল, সামনে আসলে কে দাঁড়িয়ে আছে ঠিক ওইভাবে চেহারাটা বোঝা যাচ্ছে না। তো সেই মানুষটা আবারও জিজ্ঞেস করলো, বাজার থেকে কি আনলি রে? চাচা তখন বললেন যে সব কিছু এনেছি, মাছ, তরি তরকারি ইত্যাদি ইত্যাদি। সে মানুষটা চাচার সাথে হেঁটে যাচ্ছে, কথা বলছে স্বাভাবিকভাবে। সেই মানুষটা তখন চাচাকে উদ্দেশ্য করে বলল, যাক ভালো করেছিস, এখন একটা কাজ করে ফেলতো ঝটপট, তোর বাজারগুলো আমাকে দিয়ে যা। চাচা তখন বিরক্ত হয়ে বলতেছেন, কি রে বেটা, তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস নাকি? বাজার দিয়ে দেবো মানে? তখন সেই মানুষটি বলে, তুই যা ভাবার ভাবতে পারিস, কিন্তু বাজারগুলো আমাকে দিয়ে যা। চাচা ভাবলেন হয়তো এই লোকটা তার বন্ধু মহলের কেউ হবে যে তার সাথে দুষ্টামি করছে। চাচা কিন্তু তার কণ্ঠ চিনতে পারছিলেন না। তখন চাচা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আবার মজা করে বলেন, ঠিক আছে, তুই যদি পারিস তাহলে আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে দেখা। তখন সেই মানুষটা বলে উঠলো, আরে এটা আমার জন্য কোনো ব্যাপার হলো নাকি? তুই অনুমতি দিলি তো? বলে হ্যাঁ দিলাম। যেই না বলছে হ্যাঁ দিলাম, এর পরপরই ওই লোকটা একটা ছো মেরে চাচার হাত থেকে বাজার ব্যাগটা নিয়ে নিল। এরপর দৌড় শুরু করলো। চাচাও তো পেছন দিক থেকে দৌড় শুরু করলেন আর বলতে লাগলেন, কি রে, বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাস? লোকটি তখন আর কোনো কথা না বলে একটু দৌড়ে একটা কাজ করে বসে, সেটা হচ্ছে একটা গাছে মনে হচ্ছে সে হেঁটে উঠে গেল। গাছটি কিন্তু খুব বেশি বড় না, মাঝারি আকৃতির। সে উঠে একটা ডালের উপর বসলো। এদিকে সে যে হেঁটে উঠে গেছে এই বিষয়টা কিন্তু চাচা দেখলেও তার মাথায় ওইভাবে আসেনি। অন্ধকারের ভিতর তো উনি ভালো করে বুঝতে পারেননি ওই সময়ের মতো আর কি। সে একটা ডালের আগায় বসে বলতেছে, কিরে দেখলি, তোর থেকে ব্যাগ নিয়ে এলাম, তুই কিন্তু আর কিছুই করতে পারবি না, তুই এখন আর কিছুই পাবি না, যা বাড়ি চলে যা। চাচা তো ভেবেছিলেন যে এই লোকটা মনে হয় তার সাথে দুষ্টামি করছে, কিন্তু এখন যখন দেখলেন এই ব্যাগ নিয়ে গাছের আগায় চলে গেছে, চাচার মেজাজটা গরম হয়ে গেল। সারাদিন কাজ করে বাজারে গিয়ে বাজার করার পর এরকম দুষ্টামি কি সহ্য করা যায়? এটা কি ফাজলামির কোনো জিনিস? চাচা কিন্তু তখনও ভাবছিলেন এটা ওনার পরিচিত বন্ধুই হবে হয়তো। তো যাই হোক, চাচা তখন কি করেছেন, গাছে ওঠা শুরু করেছেন। চাচাও কিন্তু প্রচণ্ড সাহসী একজন মানুষ। যেহেতু গাছটা বেশি বড় ছিল না, তাই ওনার কোনো সমস্যা হয়নি। গাছে ওঠার পর চাচা বলতে লাগলেন, ভালোই ভালোই ব্যাগটা দিয়ে দে, নয়তো তোর সাথে কিন্তু আমি এখন খুব খারাপ আচরণ শুরু করব। তখন ওই মানুষটা বলতে লাগলো, তুই যা করার কর, আমি আজকে তোকে বাজারের ব্যাগ দিচ্ছি না। চাচা যখন তার কাছ থেকে ব্যাগটা নেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু কোনো মতেই সেই ব্যাগটা দিচ্ছিল না, এমন মুহূর্তে কথায় কথায় তার সাথে হাতাহাতি বেঁধে যায় ওই গাছের উপরে। তো চাচা দেখলেন তার সাথে গাছের উপরে একটা জোর করা যাচ্ছে না। সে কোনো কিছুই ধরে নাই, কিন্তু তার শরীরে অনেক জোর। গাছে কিন্তু কেউ যদি বসে থাকে, শরীরের শক্তিটা বেশি করে কাজে লাগানোর জন্য একটা ডাল ধরে রাখতে হয়। কিন্তু চাচা তো এক হাত দিয়ে একটা ডাল ধরে রেখে তার সাথে ওই বাজারের ব্যাগটা নেওয়ার জন্য টানা হেঁচড়া করছেন। তখন চাচা একটা বুদ্ধি করছে, খপ করে ওই লোকটার পা ধরে ফেলেন। এবার পা ধরে টানতে টানতে গাছ থেকে নিচে নিয়ে আসার চেষ্টা করছেন। নিচে নিয়েও উনি আসেন। গাছ থেকে নামার পর ওই মানুষটা চাচাকে উদ্দেশ্য করে
গালিগালাজ শুরু করে। চাচার মেজাজটা তখন প্রচন্ড রকমের গরম হয়ে যায়, শুরু হয় দুজনের মধ্যে মারামারি। চাচা বলতে থাকেন, কষ্ট করে বাজার করে আনলাম আর তুই আমার কাছ থেকে আমার বাজার ছিনতাই করবি? আমি ভেবেছিলাম তুই আমার কোনো বন্ধু হবি, এখন তো দেখতেছি তুই একটা ছিনতাইকারী। সেই মানুষটা বলতেছে, তুই আমাকে যাই বলিস না কেন, আজকে তোর ব্যাগ আমি তোকে ফেরত দেবো না, আমার প্রচন্ড ক্ষুধা, আমি এগুলো সব খেয়ে ফেলবো। তখন চাচা যে এইটা অন্য কোনো কিছু, এটাও কিন্তু বুঝতে পারেন নাই। চাচা কিন্তু স্বাভাবিকভাবে নিয়ে যাচ্ছেন সবকিছু। এই লোকটা ছিনতাইকারী এরকমই মনে করতেছেন, উনি মনে করছেন একটা স্বাভাবিক মানুষ, তবে দুষ্ট প্রকৃতির মানুষই আর কি। তো যখনই চাচার ব্যাগটার দিকে হাত দেয়, তখনই ওই মানুষটা চাচাকে ওই চাচার হাতে কিল থাপ্পড় ঘুষি দিতে থাকে। চাচাও তখন ওইটাকে মারতে থাকে। তখন পর্যন্ত মারপিটটা ছিল স্বাভাবিক মারপিট। এক পর্যায়ে চাচা দেখতে পেলেন সেই মানুষটা স্বাভাবিকভাবে এটা দেবে না, এরকম হালকা পাতলা মারপিটে তার সাথে কাজ হবে না। তখন পাশ থেকে একটা মোটা শুকনো গাছের ডাল এনে খুব রাগান্বিত হয়ে ওই শুকনো ডালটা দুই হাত দিয়ে শক্ত করে ধরে খুব জোরে তার উপর একটা আঘাত বসিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই আঘাতটা তার শরীরে লাগেনি, মনে হচ্ছে কোনো একটা হাওয়ার উপরে গিয়ে পড়েছে। আর সেই আঘাতটাই ঘুরে গিয়ে চাচার পায়ে লেগেছে। সেই আঘাতে চাচা প্রচন্ড পরিমাণে ব্যথা পান। মনে হচ্ছিল চাচা যত জোরে শুকনো ডালটা ঘুরিয়েছেন তার থেকেও বেশি জোরে চাচার পায়ে এসে ওই ডালটা পড়েছে। চাচা তো অবাক হয়ে যান, ব্যাপার কি, আঘাত করলাম তাকে, কিন্তু হাওয়ায় মিলিয়ে গেল ওই আঘাত, ঘুরে এসে লাগলো আমারই পায়ে। চাচা আবারও তাকে আঘাত করলেন, কিন্তু এবারও মনে হলো তিনি একটা বাতাসকে আঘাত করেছেন। আশ্চর্যজনকভাবে সেই আঘাতও তো চাচার শরীরে এসে আঘাত এনেছে, সে আগের স্থানে ঠিক একই জায়গায়। সেই মুহূর্তে ওই মানুষরূপী অভাবটা বলে ওঠে, কিরে তুই কি এখনো আমাকে চিনতে পারিস না? আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার সাথে সামান্য কিছু মাছ তরকারির জন্য মারামারি করতেছিস? চাচা তখন বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো মানুষ না, কিন্তু চাচার মেজাজ এমন গরম হয়েছিল যে মানুষ হোক আর জিনভূত হোক, বাজার ওনাকে উদ্ধার করতেই হবে। তখন বাজার ব্যাগ নেবার জন্য আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। চাচা যখন হাত দিয়ে মারেন তখন মনে হচ্ছে ওই জিনিসটা শরীরে গিয়ে লাগছে, কিন্তু যখন একটু আগে লাঠি দিয়ে মারছিলেন তখন আঘাতগুলো চাচার নিজের শরীরেই ফেরত আসছিল। চাচা এক পর্যায়ে ওই অভাবটাকে এক হাত দিয়ে ভালো করে ধরে ডান হাত দিয়ে খুব শক্তভাবে তার নাকে প্রচন্ড জোরে একটা ঘুষি বসিয়ে দেন। সাথে সাথে সেই অভাবটা প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে, মনে হলো সে খুব ব্যথা পেয়েছে। আর এতক্ষণ যে স্বাভাবিক মানুষের মতো কথা বলছিল সেটা বলতে পারছে না। চাচা খেয়াল করলো সে ওই যে চিকা যেরকম চি চি শব্দ করে ওই রকম আর্তনাদ করছে, আর মুহূর্তের মধ্যেই ধোয়ার আকৃতি হয়ে সেখান থেকে সে ভ্যানিশ হয়ে গেল। চাচা যখন সামনে এভাবে একটা বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে যাওয়া দেখলেন এই জিনিসটাকে, উনি তখন বেশ ভয় পেয়ে যান। তখন বাজার ব্যাগ সেখানে ফেলে রেখে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। চাচা যখন দৌড় দিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে একটু আগে যে আঘাত চাচার পায়ে এসে দুইবার লেগেছিল সেটা মোটামুটি ভালোভাবেই লেগেছে। চাচা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছেন, স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না, তবুও তিনি ওভাবেই দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাই যখন চাচার এই অবস্থা দেখেন, জানতে চান কি হয়েছে, তখন চাচা সবকিছু খুলে বলেন। এরপর উনি ওনার এক পরিবারের সদস্যকে নিয়ে জঙ্গলের পাশ থেকে বাজারের ব্যাগটি আনতে যান এবং গিয়ে দেখেন গাছের নিচেই সেখানেই ব্যাগটি পড়ে আছে। চাচার সাথে করে বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসেন। সেদিন রাতে চাচার সাথে আর কিছু হয় না। পরের দিন চাচার শরীরে প্রচন্ড রকমের জ্বর আসে, সাথে পায়ের প্রচন্ড ব্যথা, আর পাটা ফুলে প্রচন্ড আকার ধারণ করে। চাচা দেখতে পান পায়ের যে অংশে গিয়ে বাড়ি লেগেছে সেখানকার রগ ফুলে একদম কালো হয়ে গেছে। চাচা ডাক্তারের কাছে যান, স্বাভাবিক ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু কাজ হচ্ছিল না। জ্বর সারলেও ব্যথা কোনোভাবেই কমছিল না। পরবর্তীতে এক হুজুরের কাছে উনি যান, হুজুরকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে ভেঙে বলেন। এরপর হুজুর ওনার কিছু সোর্সের মাধ্যমে আসলে কি হয়েছিল সেটা জানার চেষ্টা করেন। এরপর হুজুর বলেন যে যেই জিনিসটা ওনার মুখোমুখি হয়েছিল এটা ভয়ঙ্কর প্রকৃতির একটা জিন, কিন্তু সে ভয় না দেখিয়ে চেয়েছিল স্বাভাবিকভাবে চাচার কাছ থেকে মাছগুলো ছিনিয়ে নিতে। কিন্তু চাচা যেন বুঝতেই না পারে এমন একটা কাজ করলেও চাচা একটা পর্যায়ে সে বুঝতে পেরেছিলেন, তারপরও কিন্তু ওইটার উপর উনি চড়াও হয়েছিলেন আর কি। আর ওই জিনিসটা কিন্তু চেয়েছিল যে শুধু মাছ না নিয়ে যদি বাজারের ব্যাগটা নিয়ে নেওয়া হয়, চাচা হয়তো ভয় পাবেন না, অন্যরকম কিছু মনে করবেন। শুধু মাছ চাইলে তো ভয় পেতে পারেন, এই জন্য কিন্তু পুরোটাই নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল চাচা যেন ভয় না পান, কিন্তু চাচা কোনোভাবেই ব্যাগটা তাকে দিচ্ছিল না। এরপর চাচার সাথে সেও যেরকম বাজে ব্যবহার করছে চাচাও শেষ পর্যন্ত করেছে, একে অন্যকে আঘাত করেছে। চাচা আঘাত করেছেন, ঘুষি মেরেছেন। একটা পর্যায়ে চাচাও মারাত্মকভাবে আহত হয়েছেন, আর ওই জিনটাও মারাত্মকভাবে আহত হয়েছে। তবে ওই সময় চাচাকে সে কোনো ধরনের ওই রকম ক্ষতি না করলেও চাচার উপর এমন একটা প্রভাব ফেলে রেখে গেছে যেটা আর কখনোই ভালো হবে না। হুজুর ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু এতে কোনো কাজ হচ্ছিল না। মনে হচ্ছিল পায়ের ব্যথা দিন দিন বেড়েই চলছে। পায়ের ব্যথা এমন অসহ্য রকমের হয়ে যাচ্ছিল চাচা রাতে ঘুমাতেই পারতেন না। পরবর্তীতে বেশ বড় একটা মেডিকেলে উনি যান চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তার পায়ের অবস্থা দেখে বললেন যে পায়ের যেখানে আঘাত লেগেছে সেই জায়গায় ইনফেকশন হয়ে গেছে, দ্রুত এই পাটা কেটে ফেলা লাগতে পারে, এমন একটা সন্দেহ করলেন ডাক্তার। এরপর চাচা ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি বিভিন্ন হুজুরের কাছ থেকে পানি পড়া, তেল পড়া এগুলো ব্যবহার করতে থাকেন। একটা সময় চাচার পা কিছুটা ভালো হলেও তখন চাচা আবার নতুন একটা সমস্যা অনুভব করেন, যেটা হচ্ছে মনে হচ্ছে পায়ের রগটা দিন দিন খাটো হয়ে যাচ্ছে। চাচা আবার পরীক্ষা নিরীক্ষা করান। এরপর জানতে পারেন আসলেই
চাচার পায়ের সেই রগটা চিকন তো হয়েছেই, আবার খাটো হয়ে গেছে। ডাক্তার বলে দেন চাচার কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। সেই রগ চিকন হয়ে যাবার কারণে উনি স্বাভাবিকভাবে ওনার একটা পা মাটিতে রাখতে পারেন না, চিকন হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, পাটা অন্য পা থেকে একটু উঁচু হয়ে গিয়েছে, যার কারণে অন্য পা মাটিতে স্বাভাবিকভাবে পড়লেও যেই পায়ে সমস্যা হয়েছে এই পাটা স্বাভাবিকভাবে উনি অন্য পায়ের মতো মাটির উপর রাখতে পারেন না, একটু উঁচু করে রাখতে হয়। পায়ের পাতার পুরো অংশ বা পায়ের যে তালু, এটার পুরো অংশ কিন্তু মাটিতে লাগে না, একটু উঁচু হয়ে থাকে, যার কারণে উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। চাচা বহু চেষ্টা করেছেন এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু এটার ভালো হয়নি। চাচার পায়ের গোড়া উপরের দিকে উঠিয়ে পা টেনে টেনে হাঁটতে হয়। ব্যথাটা এখনও পুরোপুরি ভালো হয়নি, এত বছরও এমনভাবেই কেটে যাচ্ছে দিন। তো চাচা কিন্তু এখনও বলেন যে ইস, ওই দিন যদি এটাকে আঘাত না করে এই বাজারঘাট দিয়ে চলে আসতাম তাহলে তো এই হয়রানিটা আর এই ভোগান্তিটা হতে হতো না। এখন উনি আফসোস করেন, তবে ওনার যে প্রাণঘাতী কোনো অসুখ সৃষ্টি করেনি যার ফলে অল্প কিছুদিনের মধ্যে উনি মারা যাবেন, এমনটা হয়নি। জিনটা অনেক ভয়ঙ্কর হলেও এই কাজটি সে করেনি। এই দিক থেকে জিনটা একরকম ভালোই করেছে বলতে হবে, আরও ভয়ঙ্কর কিছু সে করতে পারতো চাইলে, কিন্তু করেনি। এখন আসি দ্বিতীয় ঘটনায়, যেটা এই রবিউল ভাইয়ের এক প্রতিবেশী চাচার সাথে ঘটেছে। প্রথম ঘটনায় যে রাস্তার বিবরণ দিয়েছি সেখানে একটি ব্রিজের কথা আমরা বলেছিলাম। ঘটনাটা 2008 কি 9 সালের। তো তখন ব্রিজের কাজ মাত্র শুরু হয়েছে। তো ওনাদের গ্রামে যখন ব্রিজের কাজ শুরু হয়েছে তার পূর্ব মুহূর্তে ব্রিজ করতে যে ধরনের সরঞ্জামাদির প্রয়োজন হয় সব কিছু এনে রাস্তার পাশে রাখা হচ্ছে। আর সেগুলোর জন্য চুরি না হয়ে যায়, যেমন ইট, সিমেন্ট, বালু, রড, এগুলো এখানে তো রাখা হবে, এগুলো তো দেখাশোনা করতে হবে। একজনকে দায়িত্ব দেওয়া হয় যে ওই এলাকারই। মূলত যে চাচার সাথে ঘটনাটি ঘটেছে তিনি এই দায়িত্বে ছিলেন আর কি। তো এক রাতের কথা, ওই চাচার বড় ভাই চাচাকে বলে যান যে আমি আজকে একটা দরকার এক জায়গায় যাচ্ছি, রাতে ফিরবো না, তুই ফজরের সময় বিল দিয়ে একটা নৌকা আসবে পাথর নিয়ে, তো সেই ওইখানে যেতে হবে আর কি, যে জিনিসটা আসবে আর কি ওটাকে বুঝে নিতে হবে। তো মূলত ওই যে চাচার সাথে ঘটেছে তার বড় ভাই, ওইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট আর কি। ওই চাচা বলে দেন যে তুই একটু দেখে আসিস এই জিনিসটা, আর বুঝে নিতে হবে কি কি জিনিস আসলো। অনেক সময় দেখা যাচ্ছে ঠিক মতো বুঝিয়ে দেয় না, কিন্তু মালিককে পরে বলে দেয় যে তারা বুঝিয়ে দিয়ে এসেছে। পরে যে জিনিসগুলোর কমতি পড়ে মালিক মনে করেন যে পাহারাদার সে হয়তো অন্য কোনো ব্যক্তিদের সাথে চোখ সাজস করে এখান থেকে মাল চুরি করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, সেও এখানকার কিছু ভাগ পেয়েছে। তো এরকম বলার পর উনি বলেন যে ঠিক আছে যাবেন। তো চাচা রাতের খাবার দাবার শেষ করে শুয়ে পড়েছেন, হঠাৎ ঘুম ভেঙে যায়। উনি ভাবেন ফজর আজান হয়ে গেছে। এইভাবে ঘর থেকে দরজা খুলে যখন বাইরে বেরিয়ে গেছেন তখন দেখেন মোটামুটি ফর্সাই দেখা যাচ্ছে। চাচা মনে মনে ভাবলেন আরে দেরি করে ফেললাম নাকি। উনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই ব্রিজ করার স্থানে রওনা দেন। উনি হাঁটতে হাঁটতে যখন সেই কবরস্থান জঙ্গল পার হয়ে ব্রিজ নির্মাণের জায়গায় আসেন তখন উনি অবাক হয়ে যান, আরে কোথায় আলো, এখনও দেখি চারপাশ ভয়ঙ্কর রকমের অন্ধকার। উনি বুঝতে পারেন যে এখনও ফজর আজান দেয়নি, মাঝরাতে মনের ভুলে উঠে চলে এসেছেন, ফজর আজান দিতে তখনও দেরি রয়েছে। তিনি ভাবলেন এতক্ষণ দাঁড়িয়ে না থেকে যাই, আবার বাড়ি চলে যাই, ফজরের সময় আসা যাবে। এই ভেবে ঘুরে বাড়ির পথে উনি রওনা দিয়েছেন। কিছুটা সামনে আসার পর উনি দেখতে পান একটা সাদা বিড়াল, আকার আকৃতি স্বাভাবিক বিড়ালের মতোই, ওনার পায়ের সাথে সাথে ঘুরছে। আমরা বাড়িতে বিড়াল পাললে আমাদের পায়ের সাথে যেভাবে এসে দাঁড়িয়ে থাকে না, ঠিক ওভাবে বারবার ওনার পায়ের কাছে এসে দাঁড়াচ্ছে। উনি সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই যেতে পারতেছেন না, বারবার পায়ের সাথে এসে ঘিরে ধরছে। একটা সময় ওনার বিড়ালটার উপর প্রচণ্ড রকমের রাগ হয় এবং পা দিয়ে জোর একটা লাথি মেরে বিড়ালটাকে রাস্তা থেকে নিচে ফেলে দেন। বিড়ালটাও ম্যাও ম্যাও করতে করতে নিচের দিকে গিয়ে পড়ে যায়। এরপর উনি সামনের দিকে হাঁটতে শুরু করেন। কিছুটা সামনে আগাতেই সেই কবরস্থানের পাশে উনি চলে আসেন। কবরস্থানের পাশেই রাস্তা থেকে নেমে নিচের দিকে একটা ডোবা ছিল। রাস্তায় হাঁটার সময় ওনার কাছে মনে হলো একটা হালকা বাতাস আসলো। হঠাৎ করেই সেই বাতাসের ভেতর থেকে অদৃশ্য একটা হাত ওনাকে ধাক্কা মেরে রাস্তা থেকে সেই ডোবার মধ্যে ফেলে দিল। উনি ছিটকে গিয়ে সেই ডোবাতে পড়লেন। ডোবার পানিতে পড়ার পর উনি তো বেশ চমকে ওঠেন, আরে ব্যাপারটা কি, আমাকে কিসে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ভয়ও পেয়ে যান ওই চাচা। এরপর পানি থেকে যখন উনি উঠতে যাবেন সেই মুহূর্তে ওনার কাছে মনে হলো পানির নিচ থেকে দুইটা হাত ওনার দুই পা চেপে ধরেছে, ওনাকে পানির নিচে কাদামাটির ভেতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা করতেছে। চাচা তো তখন বেশ ভয় পেয়ে যান, সেখান থেকে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছিলেন না। যতই ওঠার চেষ্টা করতেছেন মনে হচ্ছে ততই নিচের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা সময় চাচার হাঁটু পর্যন্ত কাদার নিচে ঢুকিয়ে ফেলে। চাচা ডোবার ভেতরে বাঁশের কিছু কাটা কঞ্চি দেখতে পান। একটা কঞ্চি হাতে নিয়ে উনি মাথার উপরে ঘোরাতে থাকেন আর পানিতে আঘাত করতে থাকেন। একটা সময় মনে হলো ওনার পা, যেই পা দুটো কাদামাটির নিচে অনেকটাই ঢুকিয়ে ফেলেছে, নিচ থেকে ছেড়ে দিয়েছে। উনি তখন দৌড়ে ডোবা থেকে উঠতে যাবেন, এমন সময় ওনাকে আবার পানির নিচ থেকে বা কাদার নিচ থেকে টেনে ধরে। উনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উপরে ওঠার জন্য কিন্তু কোনোভাবেই আর উপরে উঠতে পারছেন না। আবার যখন এই কঞ্চি দিয়ে পানিতে কয়েকটা আঘাত করেন তখন আবার ছেড়ে দেয়, কিন্তু যখন আঘাত বন্ধ করেন তখনই আবার চেপে ধরে। এভাবে সময় যাচ্ছিল। একটা সময় চাচা অনেক ক্লান্ত হয়ে যান, তখন ভাবছিলেন হয়তো ওনাকে
আর ছাড়বে না, মেরেই ফেলে দেবে। উনি আজকের বাড়িতে বেঁচে ফিরতে পারবেন না। দোয়াদুরুদ যা জানতেন তখন মনে হচ্ছিল সব ভুলে গেছেন। চাচার পা ধরে কোনো কিছু একটা নিচের দিকে টানে, আবার চাচা বারবার উপরের দিকে ওঠার চেষ্টা করেন। এমন করতে করতে একটা সময় দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। তখন চাচার কাছে মনে হলো ওই কাদার নিচ থেকে ওই জিনিসটা, যে জিনিসটা চাচাকে টেনে ধরে রেখেছিল, সেটা ছেড়ে দিয়েছে। এটা ভেবেই চাচা আবারও উপরে ওঠার চেষ্টা করেন। তবে এইবার আল্লাহর রহমতে উনি উপরে উঠতে সক্ষম হন। উপরে উঠেই চাচা দৌড় শুরু করেন। দৌড়ানোর সময় উনি পেছন থেকে কোনো কিছুর শব্দ পাচ্ছিলেন, মনে হচ্ছে ওনার পিছু পিছু কোনো একটা জিনিস একই রকমভাবে আসছে। তবে উনি ভয়ে পেছন দিকে তাকাননি। প্রাণপণ দৌড়াতে দৌড়াতে উনি বাড়িতে আসেন। ওনার ঘরের বেড়া ছিল বাঁশের তৈরি, অর্থাৎ বাঁশের যে চাটাই বলি, ওই চাটাইয়ের আর কি। উনি এতটা জোরে দৌড়ে আসছিলেন যে ঘরের বেড়া ভেঙে ঘরের ভিতরে আর কি ভেঙে চলে ঢুকে পড়ছেন। বেড়া ভাঙার শব্দে ওনার বাড়ির সবাই তো ঘুম থেকে উঠে যায়। তারা মনে করছেন যে ডাকাত আসছে মনে হয়। পরে দেখা গেল যে চাচা পরিবারের সদস্যরা জিজ্ঞেস করেন যে কী হয়েছে, তখন চাচা সব কথা খুলে বলেন উনি কীভাবে এই মাঝরাতে জিনের ফাঁদে পড়ে গিয়েছিলেন। এগুলো এমন টাইপের এই খুনি টাইপের ভুলো যে এরা যদি একবার ধরে মেরেই ফেলে। যাই হোক, ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর কয়েকদিন একটানা প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল। তবে ফার্মেসি থেকে কিছু ওষুধ এনে খাওয়ানোর পর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এটা নিয়ে ওনাকে কোনো ঝাড়ফুঁকো করতে হয়নি, কিছু হয়নি। তো এটি ছিল ঘটনা। আর আরও কিছু ঘটনা ওনার কাছে আছে, রবিউল ভাইয়ের কাছেও আছে, তারপরে এই ফয়সাল মুন্সি ভাইয়ের কাছেও আছে। উনি এই রবিউল ভাইয়ের মাধ্যম দিয়ে ঘটনাগুলো পাঠাবেন, অর্থাৎ ফয়সাল মুন্সি ভাই রবিউল ভাইয়ের মাধ্যমে ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। তো আমরা অপেক্ষায় থাকবো। আপনাদের দুজনের ঐকান্তিক প্রচেষ্টা আমরা আরও সুন্দর সুন্দর বেশ কিছু ঘটনা পেতে থাকবো, এটাই আশা করি। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ভাইকে, ফয়সাল মুন্সি ভাইকে আপনাদের ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, একটা কথা না বললেই নয়, তা হচ্ছে যে যখন আমরা রাতের বেলা এই ধরনের সমস্যার মুখোমুখি হবো, বিশেষ করে প্রথম ঘটনার কথা বলছি, এই ঘটনার প্রথম অংশ, যেখানে দেখা যাচ্ছে যে কিছু একটা জিনিস এসে মাছ যাচ্ছে, ব্যাগ নিয়ে যাবে। যখন চাচা বুঝতে পারলেন যে এটা এইরকম, তখন কিন্তু ওনার এটা নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত হয়নি। ওই ভুলটাই ওনার সারা জীবনের জন্য ভয়ঙ্কর একটা গ্লানি বয়ে এনেছে। উনি এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। তবে আল্লাহর রহমতে উনি যে বেঁচে আছেন, এটাই একটা বড় বিষয়। আর দ্বিতীয় অংশ আমরা দেখতে পেলাম যে রাতের বেলা হাঁটার সময় একটা বিড়াল বারবার পায়ের কাছে চলে আসছিল। যদি এ ধরনের ঘটনা ঘটে, সাধারণত এরকম বিড়াল যদি পায়ের কাছে চলেও আসে, তারা কিন্তু একটা সংকেত দেয় যে সামনে বিপদ আছে, তুমি আর সামনে যেও না। মানুষ কিন্তু ভুল করে এদেরকে আঘাত করে বসে। তখন এরাই ক্ষিপ্ত হয়ে যায় যে তোকে আসলাম সেভ করার জন্য, তুই কিনা আঘাত করলি। তখন এরাই কিন্তু উল্টো আক্রমণ করে বসে। তখন ওই সামনে যে শত্রু আছে, শত্রুরা আক্রমণ করা লাগে না, বন্ধুই শত্রু হয়ে যায়। তখন আরও সাংঘাতিক বিপদ ঘটে যায়, যেটা ঘটেছিল আরেকজন চাচার সাথে। তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 195তম এপিসোডের। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুরে। বর্তমানে উনি ঢাকার মিরপুরের 12তে বসবাস করছেন। ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রয়েছেন। উনি একটি বিশেষ অনুরোধ করেছেন, তা হচ্ছে এই ঘটনা সম্পর্কিত কিছু কিছু স্থান এবং ব্যক্তিদের নাম যেন উল্লেখ না করি, আর যদি উল্লেখ করতেই হয় সেই ব্যক্তিদের ছদ্মনাম যেন ব্যবহার করি। আমরা চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, মূলত এটি এমন একটা ভয়ঙ্কর রেলগেট সম্পর্কিত ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনারা আটকে উঠবেন। আর যদি কোনো রেল ক্রসিং পার হতে চান, সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এই জায়গাটি নাটোর জেলারই একটি বিশেষ জায়গা, যেখানে একটি রেল ক্রসিং রয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার একটু বিবরণ দেই। এই রেলগেটটা পার করার একটু পরেই একটা চামড়ার ঘর থেকে বাউরা কবরস্থান নামে একটা জায়গা রয়েছে। তো এখানে মোট 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। যাই হোক, এই রেল লাইনের দুই ধারে, এই এতটুকু পথে আর কি, দুই ধারে খাল রয়েছে, ঝোপঝাড় রয়েছে, কলার বাগান রয়েছে, অনেকগুলো খেজুরের গাছ রয়েছে। আর চামড়াঘর থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে কয়েকটা শিমুল গাছ। রেল লাইনের ডান পাশের খাত পার করে মিলের কলোনি, আর বামের খাত পার করেও একটু দূরে বাসাবাড়ি। এখন তো আসলে অনেক লোক হয়েছে, আজ থেকে 20-25 বছর আগে তো এরকম বাসাবাড়ি ছিল না। এই জায়গায় দিনের বেলায় যেমন সুন্দর, তেমনি রাতের বেলা ভয়ঙ্কর। ঘটনাটির সূত্রপাত ঘটে 90-এর দশকে। ওই সময় প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রেল লাইনের ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়, আর রাতের বেলা এক অদ্ভুত নীরবতা ওখানে বিরাজ করে। প্রতিনিয়ত এত মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যায় যে অনেকে গভীর রাতে চলাচলের সময় খুবই সতর্কতা অবলম্বন করতো। দিনের বেলা তো করতোই, আর একটা ব্যাপার হচ্ছে রাতের বেলাই এই মানুষগুলো বেশি মারা যেত। কিছু কিছু মানুষ গভীর রাতে চলাচলের সময় একটা মহিষের মতো অবয়ব দেখেছে, যেই অবয়বটি কালো আলখেল্লা পরা। অনেকেই নাকি এটা দেখেছে। সাল তখন 2006, মার্চ বা এপ্রিল হবে। একজন মাঝ বয়সী মহিলা, ওনার নামটা জানা যায় নাই, তবে ওনাকে সবাই
সুখীর মা বলতো। তো ঘটনা বলার সুবিধাতে আমরা ওনাকে নানি বলে সম্বোধন করছি। তো এই নানিরা ছিলেন অনেক গরিব। ওনারা অনেক আগে থেকেই রেল লাইনের একটু পাশেই একটা খড় দিয়ে তৈরি ঘরে থাকতেন, মানে একটা ঝুপড়ি ঘর আর কি। একদিন গভীর রাতে নানির হঠাৎ ঘুম ভেঙে যায়। নানি ঘোড়ার খুরের শব্দ শুনতে পান। চিন্তা হলো যে কি ব্যাপার, ঘোড়ার খুরের শব্দ বা এরকম খুরের শব্দ কোথা থেকে আসছে। কৌতূহলবশত নানি ওই ঘরের বেড়াটা একটু ফাঁকা করে বাইরে দেখেছেন। ওই দিন পূর্ণিমা হওয়ায় নানি পরিষ্কার দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। যেহেতু রেল লাইনের কাছেই নানির ঘর ছিল, নানি দেখেন রেল লাইনের উপর একটা অবয়ব কি যেন করছে। অবয়বটার মুখমণ্ডলটা অনেকটাই শূকরের মতো দেখতে ছিল, আর কোমর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে মহিষের মতো, কিন্তু বডিটা একটা সুঠাম দেহি মানুষের মতো। ওই অবয়বটা মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। নানি এই জিনিসটা দেখে পুরোই থমকে যান। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি করতে শুরু করে। হঠাৎ করে নানি দেখতে পেলেন যে ওই অবয়বটা কিছু একটা খাচ্ছিল। সে খাওয়াটা থামিয়ে আস্তে করে তার মাথাটা ঘুরিয়ে তাকালো ঠিক নানি যেইখান দিয়ে দেখছিলেন ওই দিকটাতে। নানি বুঝতে পারলেন যে ওই অবয়বটা বুঝে গেছে কেউ তাকে দেখছে। তখন নানি দেখতে পেলেন ওই অবয়বটা রেল লাইনের ওখান থেকে নেমে আস্তে আস্তে ঠিক নানি যেখানে চোখ লাগিয়ে দেখছিলেন এই ঘটনাটা ওই দিকে হেঁটে আসছে। নানি তখন ভয়ে কিছুটা সরে গিয়ে যেখানে শুয়েছিলেন ওখানে শুয়ে পড়েন, আর ভয়ে ওনার শরীর থরথর করে কাঁপছে। আর খুরের যে আওয়াজ, মাটিতে হেঁটে গেলে যে খুরের আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে অবয়বটা দুই পায়ে হেঁটে আসছে। দুই পায়ে হাঁটলে যেরকম খুরের আওয়াজ হয়, বিশেষ করে যদি ঘোড়া হাঁটে বা গরু হাঁটে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজ হচ্ছে। আওয়াজটা একদম কাছে চলে আসে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ওই অবয়বটা যে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এটার আওয়াজও এখন ওই ঘরের একদম কাছে চলে এসেছে। নানি তখন চিন্তা করেন সর্বনাশ, এখনই তো এটা আমারে মেরে ফেলবে। ভয়ে এমন একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে উনি সেন্স হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে নানা ঘুম থেকে উঠে যান। তাদের ঘরের পাশেই থাকতো আরও দুটো পরিবার, তারাও ওই একই রকমভাবে ঘর তৈরি করে থাকতো। এদিকে নানা দেখলেন যে নানি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর ঘরের বেড়ায় একটা বড় অংশ জুড়ে মনে হচ্ছে ভাঙন সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে ওখানে বাইরে থেকে এমন কিছু এসে ধাক্কা দিয়েছে, ওই জায়গাটা দুমড়ে মুচড়ে গেছে। নানা তখন চিৎকার চেঁচামেচি শুরু করেন। পাশের দুটো ঘর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন। নানার ঘরে আসে, এসে দেখে যে নানা নানির জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো নানির একজন ছেলে আছে, তো ওই ছেলেটা কি মনে করে রেল লাইনের ওই দিকটাতে গিয়েছে ওই সময় উঠে, যে হয়েছেটা কি, এখান থেকে কি আসলো, কি এসে ঘরের বেড়াটা এরকম করলো। তখন ওখানে গিয়ে দেখতে পান একটা নিথর মানবদেহ রেল লাইনে পড়ে আছে। তখন শহীদ দৌড়ে এসে সবাইকে জানায় যে একটা মানুষ রেলে কাটা পড়েছে। যে কাটা পড়েছে সে কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে, যাকে অনেকেই চিনত। তার বডিটা মাঝ বরাবর কেটে দুভাগ হয়ে গেছে। আর যারা ওই ডেড বডিটা দেখেছিলেন তাদের প্রত্যেকের বর্ণনা একই রকম ছিল। তাদের কাছে মনে হয়েছিল এই যে দুটুকরো লাশ, বডির দুপাশ থেকে মনে হচ্ছে শরীরের কিছু কিছু অংশ খুবলিয়ে খুবলিয়ে খাওয়া হয়েছে। লাশটাকে দ্রুত রেল লাইন থেকে তুলে একটা পাটির উপরে রাখা হয়। এরপর লাশের বাড়িতে খবর পাঠানো হয়। পরবর্তীতে ওই লাশের বাড়ির লোকজন এসে পুলিশের সাথে যোগাযোগ করে। রেলে কাটা পড়লে কিন্তু ডেড বডি গ্রহণ করার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস মেনে এই ডেড বডিটা তারা গ্রহণ করেন। তবে এই ঘটনার পর নানা আর নানি সিদ্ধান্ত নেন যে এইখানে ঘর আর রাখা যাবে না, ওনারা ওখান থেকে অন্যত্র চলে যান। কারণ যে ভয়টা নানি পেয়েছিলেন এরপরে কোনোভাবেই ওখানে আর থাকতে রাজি হচ্ছিলেন না। এরপরের একটা ঘটনায় আসি। সালটা 2006 সালের আগস্ট মাসের কোনো একটা দিন ওনাদের এলাকারই একজন লোক, অর্থাৎ এই যে সিএম হাসান ভাইদের এলাকারই একজন লোক, তার নাম হচ্ছে সেলিম। উনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। তো এই সেলিম ভাই রাত আনুমানিক 11টার দিকে নিজ বাসা থেকেই রেলগেটে গিয়েছেন। সম্ভবত রেলগেটে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন। রাত আনুমানিক প্রায় 3টার সময় সবার কাছে খবর আসে এই সেলিম ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ওনার বাসায় তো কান্নার রোল পড়ে যায়, গোটা এলাকার জন্য একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। শোনা যাচ্ছিল যে এই সেলিম ভাইয়ের দেহটা 6 টুকরো হয়ে গেছে, মুখের ও শরীরের অর্ধেক অংশ থেতলিয়ে গেছে। এমন অবস্থা যে আসলে দেখলে ডেড বডি চেনাই যায় না। আর ডেড বডির এমন অবস্থা হয়েছে যে কেউ যে ওখান থেকে লাশটা সরাবে এই সাহসই পাচ্ছে না। রাতের বেলা তো হয়েছে, সকাল পর্যন্ত কোনো রকমভাবে ডেড বডিটা সবাই মিলে পাহারা দেন, যাতে করে কোনো জন্তু জানোয়ার এসে বডির কোনো অংশ নিয়ে না যায়। ভোরবেলা সব নিয়ম মাফিক বা নিয়ম কানুন মেনে ডেড বডিটা বাসায় নিয়ে আসা হয়। তো যেরকমটা শোনা গিয়েছিল যে ডেড বডি যে অবস্থা হয়ে গেছে, বাড়ির লোকজন দেখে যে সেই একই অবস্থা। তো যাই হোক, এই ধরনের ডেড বডিগুলো তো আসলে বেশিক্ষণ রেখে দেওয়াটাও পসিবল হয় না। দ্রুত ধর্মীয় রীতিনীতি মেনে দাফন শেষ করা হয়। এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল।
এরপর শুরু হয় একটা সমস্যা। এই সেলিম ভাইয়ের লাশটা যখন ওই রেললাইনের ওখান থেকে আনা হয়েছিল, আনার পর ওনাদের বাড়ির পাশে একটা ছোট মাঠ ছিল, ওই মাঠের একটা পাশে রাখা হয়েছিল। যখন কবর টবর দেওয়া হয়ে গেল, এরপর থেকে শুরু হলো সমস্যা। ওই মাঠ সহ আশেপাশের বেশ কয়েকটা বাসা জুড়ে সন্ধ্যার পর থেকেই খুবই বিশ্রী রকমের মাংস পচা গন্ধ আসতে শুরু করলো। আর উনি ঠিক যেইখানটাতে কাটা পড়েছিলেন, সারাদিনই ওই জায়গায় যদি কেউ যেত, মানে সারাদিন বলতে 24 ঘন্টায়, দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক, ঠিক ওই জায়গায় যদি কেউ গিয়ে দাঁড়াতো, মনে হতো তার শরীরটা অনেক ভারী হয়ে গেছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এমনটা মনে হতো। আর রাতের বেলা ঠিক ওই জায়গা জুড়ে একটা অবয়বকে ঘুরতে দেখা যায়। এই অবয়বটা কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, বেশ উঁচু লম্বা, আর তার পা দুটো পাকানো। দূর থেকেই বোঝা যায় এই পা দুটো আসলে মহিষের পায়ের মতো, এরকম আর কি। তো এরকম কিন্তু শুরু হয়ে গেল একটা সমস্যা। ওই সময়ে ওই এলাকারই একজন, যার নাম হচ্ছে হালিম, এই হালিম ভাই উনি ছিলেন একজন চা বিক্রেতা। চায়ের দোকানটাও ছিল রেলগেটেই। তিনি মোটামুটি রাত 11টার ভিতর চা বিক্রি শেষ করে যাবতীয় কাজকর্ম গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এই হালিম ভাই ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তিনি রাতে যাওয়ার সময় ওই রেলগেট থেকে একটা ভ্যান নিয়ে বাসায় যেতেন, কিন্তু ওই দিন তিনি কোনো ভ্যানই পাচ্ছিলেন না, তাই একরকম বাধ্য হয়েই একা একা বাসার দিকে যাওয়া শুরু করেছেন। তিনি যেহেতু একটু ভীতু, তাই রেল লাইন দিয়ে বাসায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই হালিম ভাই যখন বাসায় যান, তখন উনি ওই যে সেলিম ভাই যেখানে কাটা পড়েছিলেন, ওই দিক দিয়ে ওনাকে যেতে হবে। এখন ওখানেও তো সমস্যা, উনি ওখান থেকেও বেশ কিছুটা ঘুরে তারপর যাওয়া শুরু করেছেন। এখন সমস্যা হচ্ছে যে ওনার বাসায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা ছিল, এক হচ্ছে রেল লাইন দিয়ে, আর একটা হচ্ছে রেল লাইন ক্রস করে ওই যে সেলিম ভাইয়ের লাশটা যে মাঠের একটা পাশে রাখা হয়েছিল ওই পাশ দিয়ে। এখন এই রাস্তা দিয়ে তো ওনাকে যেতেই হবে, তাছাড়া তোর উপায় নাই, কি আর করা। উনি রওনা দিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই উনি ওই মাঠের কাছে পৌঁছেছেন। কিন্তু এই হালিম ভাই যখন ওই মাঠের কাছে গিয়েছেন, তখন দেখতে পেলেন আলখেল্লা পরা দুজন মানুষের মতোই মনে হচ্ছে, মাঠের এক পাশে বসে কি যেন একটা পড়ছে আর লিখছে। আর কি যে পড়ছে, এটা যে কোন ভাষা এটা উনি বুঝতে পারছেন না, আরবিও না, হিন্দি না, উর্দু না, ওনার পরিচিত কোনো ভাষা না। হালিম ভাই যখন এটা দেখেছেন, উনি তো বুঝে ফেলছেন যে সর্বনাশ, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। হালিম ভাই নিজেকে সামলে নিয়ে ওদের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবেন এরকম চিন্তাই করেছেন। ওই সময় উনি দোয়া পরে শরীরটা বন্ধও করেছেন। এরপর পরিকল্পনা মাফিক কাজ করেন, উনি এদেরকে পাশ কাটিয়ে সোজা চলে যান। যখন ওই জায়গা থেকে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ ওই অবয়বগুলোকে পাশ কাটিয়ে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, এরপর উনি দিয়েছেন ঝেড়ে এক দৌড়। যখন দৌড় দিয়েছেন, ভয়ে কি হয়েছে, ওনার হাত থেকে ওনার চায়ের কেটলিটা মাটিতে পড়ে গেছে। এই কেটলিটা আসলে ওনার তোলারও সাহস হয়নি। তিনি বাসায় পৌঁছেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন তো ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। তারপর ঘন্টাখানেক পর জ্ঞান ফেরত আসে। এরপর হালিম ভাই সবাইকে খুলে বলেন যে ঘটনা কি হয়েছে। হালিম ভাইয়ের আব্বা আবার কিন্তু একজন মসজিদের ইমাম, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন, তখন উনি বলেন তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করো, ওকে এখন গোসল করাতে হবে। এরপর তাকে গোসল করানো হয়। এরপরও কিন্তু হালিম ভাই অনেক জ্বর হয়েছিল। ওই রাতেই কিন্তু উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে হালিম ভাই এমন একটা জায়গায় আছেন, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ তাকে বলছে যে হালিম, তুই তো আমাদেরকে দেখে ফেললি, তবে তুই একটা ভালো কাজ করেছিস। সেটা হচ্ছে তুই আমাদেরকে বিরক্ত করিসনি, যদি করতেই তোকে মাঠের ওখানেই পুঁতে রাখতাম, তোর লাশও কেউ খুঁজে পেত না। যেহেতু তুই আমাদের দেখেছিস, এই কারণে তোকে একটা কাজ করতে হবে। সেলিম যেখানে কাটা পড়েছে ওখানে 5 কেজি মিষ্টি আর একটা কালো ছাগল তুই রেল লাইনের সিগনালে বেঁধে রাখবি। কাজগুলি করবি রাতের বেলা। হ্যাঁ, তোর যদি ভয় লাগে, আর লাগবেই, তুই ভীতু প্রকৃতির লোক, এই কারণে তুই তোর বাবাকে সাথে নিয়ে যেতে পারবি। তবে দুজনের কেউই কিন্তু পেছন দিকে তাকাতে পারবি না। যদি তাকাস, তাহলে কিন্তু এই বাপ বেটার পরিণতিও এই সেলিমের মতোই হবে। এই কথা যখন বলেছে, এরপর তো এই হালিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। সকালবেলা এই স্বপ্নের কথা পরিবারকে জানিয়েছেন। যেহেতু ওনার বাবা মসজিদের ইমাম ছিলেন, উনি তো বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন, আর দেরি করেন নাই, ওই দিন রাতের বেলাতেই এই কাজটি করেছেন। এরপর ওনার বাবা নিজেও হালিম ভাইকে ঝাড়ফুঁক করে দিয়েছেন, আরও একজন ভালো হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, উনিও ঝাড়ফুঁক করে দিয়েছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এরপরের ঘটনায় আসি। তো এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সিএম হাসান ভাই, ওনার মামার নামটা আমরা বলছি। ওনার মামার নাম হচ্ছে কলিন্স। তো এই কলিন্স মামা কিন্তু মারাত্মক একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তো উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে, তখন সাল 2009-এর ফেব্রুয়ারি মাস। কলিন্স মামা তখন ইন্টারমিডিয়েটে পড়েন। সকালবেলা মামা ঘুমাচ্ছিলেন, তখন মামার আরেকজন বন্ধু উনি মামার বাসায় আসলেন। মামাকে ঘুম থেকে তুলে জানালেন যে রেল লাইনে একজন কাটা পড়ে মারা গেছে, চল তো দেখে আসি। ওনারা যখন ঘটনাস্থলে পৌঁছালেন, তখন আসলে সকালবেলায় আর কি, সকাল তখন 9টার মতো বাজে। ঘটনার স্থান ছিল এই যে হালিম ভাইয়ের কথা বললাম, ওনার বাসার 100 মিটার আগে রেল লাইনের বাম পাশের দিকে খাদের পাশে একটা তাল গাছ ছিল, ওইটার বরাবর রেল লাইনের উপর পড়ে আছে
ওই এলাকার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে টিটু। এটা কিন্তু ছদ্মনাম বলছি, এই টিটু নামটা, আসল নামটার সাথে যদিও বা মিল রয়েছে টিটু নামটা, কিন্তু আমরা বলছি না সঙ্গত কারণে। তার নিথর দেহ পড়ে আছে, দেহটা মোট 3টা টুকরো হয়েছে, মুখটা কিছুটা থেতলে গিয়েছে। উনি সম্ভবত রাত 1টা বা 1:30টার দিকে যে ট্রেনটা আসে ওই ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। এলাকার কেউই লাশটা আনতে চাচ্ছিল না, সঙ্গত কারণেই আর কি। এক প্রকার বাধ্য হয়েই কলিন্স মামাকেই দায়িত্বটা নিতে হয়। একটা চটের বস্তা সাথে নিয়ে কলিন্স মামা সহ আরও 3 জন, মোট 4 জন ওইখানে গিয়েছেন। তারপর লাশটা ওই বস্তার উপরে নিয়ে রেল লাইন থেকে নামার আগে এই যে কলিন্স মামা, এই যে যিনি মারা গেছেন টিটু ভাই, তার একটা কাটা হাত উপরের দিকে তুলে সবাইকে দেখান। এটা দেখে এলাকার লোকজন যে ওইখানে আসছিল তাদের বেশিরভাগ লোকই নাকি এমন ভয় পেয়েছিল, তারা ওখান থেকে দৌড়ে অনেকে পালিয়ে গিয়েছিল। যাই হোক, এরপর লাশটার যাবতীয় কাজ শেষে বাউরা কবরস্থানে দাফন করানো হয়। দাফনের একদিন পর ওই কবরস্থানে যিনি পাহারাদার উনি একটা খবর পাঠান। খবরটা ছিল এমন যে আপনাদের এলাকার যেই ব্যক্তিটার কবর আপনারা মাত্র 1 দিন আগে দিয়ে গেলেন, রাতের বেলায় ওই ব্যক্তির কবর থেকে ধোঁয়া বের হচ্ছে, এমনভাবে ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে কবরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই পাহারাদার আরও বলেন যে মৃত ব্যক্তি মনে হয় খুব একটা ভালো লোক ছিল না, একটা কাজ করেন, ওনার জন্য একটু দোয়া অনুষ্ঠান করেন, কিছু মানুষকে খাইয়ে দেন, কিছু দান সাদাকা করে দেন। এদিকে এই মৃত ব্যক্তির পরিবারের অবস্থা ওরকম ভালো ছিল না, এই কারণে এলাকার সবাই মিলে টাকা তুলে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়, মিলাদে বা এই দোয়া অনুষ্ঠানে কিছু তাবারকের ব্যবস্থাও রাখা হয়। আর এই যেই আয়োজনটা, এই আয়োজনের জন্য যে সমস্ত কেনাকাটাগুলোর কাজ ছিল, এটার দায়িত্ব দেওয়া হয় এই কলিন্স মামা আর ওনার বন্ধুদেরকে। তো দোয়া অনুষ্ঠানের পর কবরস্থানের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল এই কলিন্স মামার এক বন্ধু, তার নাম হচ্ছে বশির, এই বশির মামার সাথে। একদিন রাতে ওনার বাসার দরজা জানালা মনে হচ্ছিল কেউ এসে জোরে জোরে আঘাত করে শব্দ করছে। কিছুটা সময় পর আবার সব ঠান্ডা হয়, আবার কিছুটা সময় পর আবার শুরু হয়ে যায়, আর বাসার চালের উপর মনে হচ্ছে কেউ ঢিল মারছে। এমন অবস্থায় এই বশির মামার যিনি বাবা, উনি বাসাটা দোয়া করে বন্ধ করে দেন। তখন আর কোনো সমস্যা হচ্ছিল না। তো ওই দিন রাতে এই বশির মামা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে এই যে টিটু ভাই যিনি মারা গিয়েছিলেন আর কি, যার দোয়া অনুষ্ঠান করা হলো, সে দাঁড়িয়ে আছে তার সামনে, আর তার সাথে দীর্ঘ দেহের কালো চাদর পরে একটা লোক। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে না, মুখটা ঢাকা ছিল। তো এই বশির মামাকে কিন্তু ওই টিটু ভাই বলছিল যে বশির, তুই আমার একটা জিনিস নিয়ে গেছিস, এই অপরাধের কারণে তোকে আমার কাছে নিয়ে আসবো, আমার এখানে ভালো লাগছে না রে, তুই আয়, তোকে নিয়ে যাব। তো স্বপ্নের মধ্যে এই জিনিসটা যখন এই বশির মামা শুনেছেন, উনি তো কান্না করছেন যে না আমি যাবো না, আমি তোর সাথে যাবো না রে। তো ওনার কিন্তু ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর ঘেমে একদম একাকার হয়ে গেছে। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই। পরদিন বিকেলবেলা উনি ঢাকার একটা মেসে ফিরে যাবেন, যেখানে থেকে উনি লেখাপড়া করতেন আর কি। ওই একই মেসেই থাকেন কলিন্স মামা আর গোপালপুরের একজন, তারা 3 জন একসাথেই যাবেন আর কি। বশির মামা যদিও বা যেতে চাননি, তারপর তিনি আবার রাজি হয়ে যান যাওয়ার জন্য। রাতের বেলা ওই মেসের বাসায় ফিরে একটু পরে ঘুমাতে যান সবাই। বশির মামার ব্যাপারটা কিন্তু কলিন্স মামা জানতেন, এই জন্য এই বশির মামাকে মাঝখানে রেখে 2 জন 2 পাশে শুয়ে পড়েন, লাইটটাও জ্বালিয়ে রাখা হয়। রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। বশির মামা স্বপ্নে দেখেন, স্বপ্নের ভিতর আবারও ওই টিটু ভাই আসছেন, আর সাথে ওই লোকটা চাদর মোড়ানো আর কি, সেই লোকটা। টিটু ভাই ওই লোকটাকে বলছে, এই বশিরকে ধরে নিয়ে চল। এই বলেই নাকি তারা বশির ভাইকে চেপে ধরে আর তাকে তুলে নিয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে বশির মামা তো চিল্লি করতেছেন যে আমি যাবো না, আমি যাবো না। এদিকে হয়েছে কি, এই যে পাশে শুয়ে থাকা কলিন্স মামা আর আরেকজন মামা, যিনি আবার আরেক পাশে শুয়েছিলেন, মাঝখানে তো বশির মামা। তো কলিন্স মামা ঘুম থেকে উঠে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। বিছানা থেকে প্রায় 3 থেকে 4 হাত শূন্যে উঠে গেছে এই বশির মামার দেহ, আর উনি গোংরাচ্ছেন। এই দৃশ্য দেখে কলিন্স মামা নিজেও ভয় পেয়ে যান। তখন উনি পাশে শুয়ে থাকা আরেকজনকে ডাক দেন, উনিও উঠে একই দৃশ্য দেখেন, তিনিও ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে শূন্যে ভেসে ভেসে ওনার দেহটা বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তখন ওনারা 2 জন মিলে যখনই বশির মামার বডিটা ধরেছেন, সাথে সাথে বডিটা নিচে পড়ে যায়। তবে ওনারা ধরে ফেলেন, তা না হলে 5-6 ফুট প্রায় উচ্চতায় উঠেই গিয়েছিল, আস্তে আস্তে করে নিচে পড়লে আরও মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারতো। তবে আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এদিকে এই ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে, তা না হলে তো ওনার সাথে এরকম ঘটনা ঘটার কথা না। বশির মামা তখন সেন্সে চলে আসছেন অলরেডি, এই যে পড়ে গেছে নিচে, এরপর তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি বলেন ঘুমের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমাকে এরকম বলে তুই একটা জিনিস নিয়ে গেছিস আমার। তখন কলিন্স মামা বলছে, আচ্ছা বল তো তুই কী নিয়েছিস, তার সাথে কি কোনো লেনদেন ছিল, তার কোনো জিনিস কি তোর কাছে আছে? তখন বশির মামা বলেন, না আমার সাথে তো তার কোনো লেনদেন ছিল না, এমনি চেনা পরিচিত ছিল, সে কোনো জিনিস আমার কাছে দিয়ে রাখে না, এমন কিছু মনে পড়ে না। তবে হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে, তা হচ্ছে এই টিটু মামার মিলাদ মাহফিলের দায়িত্ব তো ওনাদের কয়েকজনের উপর ছিল। সব কেনাকাটা শেষ করে নাকি ওনার পকেটে 3 টাকা অবশিষ্ট ছিল, মাত্র 3 টাকা। এই 3 টাকা দিয়ে নাকি উনি বিস্কুট কিনে খেয়েছেন। এইটা শোনার পর কলিন্স মামা বলে, সর্বনাশ, 3 টাকার জন্য তো এখন একটা বিশাল বিপদ নেমে আসছে, তুই তাড়াতাড়ি একটা কাজ কর, আগামীকাল এলাকায় যা,
এলাকায় গিয়ে এই টিটু ভাইয়ের পরিবারকে কিছু টাকা দিয়ে দে, 3 টাকা তো দিবেই, আরও কিছু টাকা দিয়ে দে, আরও কিছু দান সাদাকা করে দে। পরদিন সকালবেলা কিন্তু বশির মামা সেটাই করেছিলেন। তবে এই জিনিসটা করার পর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, 90-এর দশক থেকে চলমান এই মৃত্যুর মিছিল এখনও কিন্তু চলমান রয়েছে। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হয়ে ওই এলাকায় রয়েছেন আর কি। আশেপাশের 5-6 গ্রামের লোকজন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন। 5-6 গ্রামের লোকজন ওই জায়গা দিয়ে আসা যাওয়া করে। রেলগাড়ির সাথে ধাক্কা লেগে বা কাটা পড়ে এই ধরনের দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হয়। কিছু আছে নিছক দুর্ঘটনা, সবগুলো যে দুর্ঘটনা তা কিন্তু না। 2011 সালে নাকি একজন হুজুরকে আনা হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য। হুজুর ওই এলাকায় এসে ঘটনার স্থান সহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং বলেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি বাড়িতে যাই, 2 দিন পরে দেখি কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে পারি কিনা। হুজুর পরবর্তীতে খবর পাঠিয়েছিলেন, তা হচ্ছে এই রেল লাইনের আশেপাশে ভয়ানক কিছু জিন ঘুরে বেড়ায়। এই জিনগুলো ভুলো প্রকৃতির জিন, যাদেরকে আমরা ভুলো বলি, পথ ভুলিয়ে এমনভাবে কোনো একটা জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় গেলেই রেল লাইনে মানুষ কাটা পড়বে। বিশেষ করে যখন রেলগাড়ি আসতে থাকে তখন এই কাজগুলো করে। আর যখন ওখানে রেল লাইনে মানুষ কাটা পড়ে যায়, মারা যায়, লাশের শরীরে কিছু কিছু অংশই শুধু ওরা খায়, আর ওই স্থানে ওরা কালো জাদুর চর্চা করে। আর এগুলো অনেক শক্তিশালী, এদেরকে এখান থেকে তাড়ানো খুবই দুরূহ ব্যাপার। তবে ওই হুজুর নাকি পরবর্তীতে এসে এতটুকুই করেছিলেন এই সমস্যা যেন কমে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। তবে প্রতি বছর কয়েকজন লোক ট্রেনে কাটা পড়ে ওখানে মারা যায়। যেখানে অল্প কিছুদিন পরপরই মারা যেত, এখন সেটা বছরে কয়েকজন মারা যায়। সর্বশেষ 2025 সালেও 2 জন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, এমনটাই জানিয়েছেন